ফরহাদ ফিরল রাত 10:30টায়। আসমানিকে বাসায় নামাতে গিয়ে দেরি হলো। আসমানির মা তাকে খেয়ে যেতে বললেন। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আসমানি বলল, আমার শরীর এখন খুবই ভালো লাগছে, আমি রান্না করব। ফরহাদ বলল, তুমি ভয়ঙ্কর অসুস্থ, রান্নার নামও মুখে আনবে না। আসমানি বলল, একবার যখন বলেছি রান্না করব তখন রান্না করবই। ফরহাদ বলল, আমি একজন ডাক্তার নিয়ে আসি, সে দেখুক তোমার প্রেশারের কোনো সমস্যা আছে কিনা। তুমি অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলে। আমি মোটেই অজ্ঞান হইনি, ভান করছিলাম। আমি অজ্ঞান হলে তুমি কি করো এটাই আমার দেখার ইচ্ছে ছিল। বাসায় পুরুষ মানুষ কেউ নেই, সবাই কার যেন জন্মদিনে গিয়েছে। ফরহাদকে একা একা বসে থাকতে হলো। একটু পর পর আসমানি এসে খোঁজ নিয়ে যাচ্ছিল। এই যে বাবু সাহেব, খুব বোর হচ্ছ? না, তোমার জন্যে খুব কিছু রান্না করার ইচ্ছে ছিল। ঘরে কিচ্ছু নেই, ডিপ ফ্রিজে সব সময় কিছু না কিছু থাকে, আজ ডিপ ফ্রিজ খালি। আমি তোমার জন্যে আলু ভাজি করছি, আলু ভাজি খাও? খাই। গাওয়া ঘি মাখিয়ে আলু ভাজি, দেখো খুব ভালো লাগবে। সঙ্গে থাকবে ভাজা শুকনা মরিচ। ভালো, শুধু একটাই সমস্যা, ঘরে পাতে খাবার ঘি নেই। আসমানি, তুমি আমার খাবার নিয়ে ব্যস্ত হও না। তোমার খাবার নিয়ে ব্যস্ত হব না তো কার খাবার নিয়ে ব্যস্ত হব? এখন বলো, চা খাবে না শরবত খাবে? মামা জাপান থেকে সবুজ রঙের কি একটা সিরাপ এনেছেন, সিরাপের শরবত খুব ভালো হয়, 1 গ্লাস বানিয়ে দিই? দাও। আমার ইচ্ছা করছে রান্নাঘরে তোমার জন্যে মোড়া পেতে দেই, তুমি মোড়ায় বসে আমার রান্না দেখবে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে গুটুর গুটুর করে গল্প করব। মা খুবই রাগ করবে বলে বলতে পারছি না। আচ্ছা শোনো, তুমি কি কোনো গল্পের বই পড়বে? গল্পের বই এনে দেব। কিছু আনতে হবে না, তুমি রান্না শেষ করো। সবুজ রঙের শরবত এনে আসমানি উজ্জ্বল মুখে বলল, পাতে খাবো ঘি সমস্যার সমাধান হয়েছে। ঘরে 1 টিন মাখন আছে, মাখন জাল দিয়ে ঘি করব। ভালো, করো। যাই, কেমন? রাত 10টায় আসমানির মা এসে গম্ভীর গলায় বললেন, তুমি খেতে এসো। টেবিলে খাবার দেওয়া হয়েছে। আসমানির শরীর খুবই খারাপ, সে খাবে না, শুয়ে পড়েছে। বেশি খারাপ? বেশি খারাপ তো বটেই, জোর করে আগুনের কাছে গিয়েছে। আমি ওকে একটু দেখে আসি। তোমাকে দেখতে হবে না, তুমি খেতে বসো। ফরহাদ খেতে বসলো। আসমানির মা কঠিন মুখ করে পাশে দাঁড়িয়ে রইলেন। এ অবস্থায় খাওয়া যায় না, গলায় ভাত আটকে যায়। ফরহাদের গলায় ভাত আটকে যেতে লাগলো। আসমানির মা বললেন, তুমি যাওয়ার পথে বড় রাস্তার পলাশ ফার্মেসি বলে একটা ফার্মেসি দেখবে। ফার্মেসির যে কোনো একজনকে বলবে আসমানির শরীর খারাপ, তারা ডাক্তার পাঠাবে। আসমানির নাম বললেই হবে? হ্যাঁ, নাম বললেই হবে। ওর ছোট মামা ডাক্তার, সে ওই ফার্মেসিতে বসে। ফার্মেসির ওপরের তলায় তার বাসা। জি আচ্ছা, বলবো। তুমি ভালো মতো খাওয়া শেষ করো, আসমানিকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। মাঝে মধ্যে ওর এরকম শরীর খারাপ করে, ঘর বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থেকে রেস্ট নিলে শরীর সেরে যায়। আলু ভাজি নিচ্ছ না কেন? আলু ভাজি নাও, আসমানি তোমার জন্য করেছে, বাটিতে ঘি আছে, ঘি নাও। ফরহাদ ভেবেছিল চলে আসার সময় আসমানির সঙ্গে দেখা হবে, তাও হলো না। সে মন খারাপ করে পলাশ ফার্মেসির দিকে রওনা হলো। ডাক্তার সাহেবকে খবর দিয়ে বাসায় ফিরল হাঁটতে হাঁটতে। খুব যখন মন খারাপ থাকে তখন রিকশায় চড়তে ভালো লাগে না, হাঁটতে ইচ্ছে করে। জোবেদ আলী অন্ধকার বারান্দায় পা ঝুলিয়ে বসেছিলেন। ছোট ছেলের জন্য অপেক্ষা। ফরহাদ বাসার গেটে হাত রাখা মাত্র জোবেদ আলী বললেন, কে, মঞ্জু? ফরহাদ বলল, জি না, আমি। আপনি এখনো জেগে আছেন? ঘুম আসছে না? জোবেদ আলী রাগী গলায় বললেন, ঘুম আসবে কিভাবে? বাগানের সব গাছ পাড়িয়ে মেরে ফেলেছে। কে মেরেছে? মঞ্জু মেরেছে, আবার কে মারবে? এরিকা জাপানিকা গাছটার কি অবস্থা করেছে, আয় দেখে যা। অন্ধকারে দেখব কিভাবে? আয়, আমার হাতে টর্চ আছে। ফরহাদকে বাবার সঙ্গে বাগানে যেতে হলো। জোবেদ আলী টর্চ ফেলে বললেন, ভালো করে দেখ, সুস্থ সবল একটা গাছের কি অবস্থা করেছে। মানুষকে মানুষ খুন করলে তার বিচার আছে, আইন আদালত আছে, শাস্তি আছে, অথচ গাছ হত্যা করলে তার শাস্তির বিধান নেই। গাছও তো জীবন, গাছ হত্যার শাস্তি আরো বেশি হওয়া উচিত, কারণ গাছের জীবন থাকলেও সে প্রতিবাদ করতে পারে না। কেউ যখন তাকে হত্যা করতে আসে সে ছুটে পালিয়ে যেতে পারে না। ঠিক বলেছে কিনা বল? ফরহাদ বাবার প্রশ্নের জবাব দিল না, কলঘরের দিকে রওনা হলো। তার নিজেরও শরীর খারাপ লাগছে, হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে। জোবেদ আলী ছেলের পেছনে পেছনে কলঘরে চলে এলেন। তোর খাবার টেবিলে টিফিন ক্যারিয়ারে রাখা আছে, খেয়ে নে।
আজ তোর মা জাহানারার কাছে গিয়েছিল, সে কাচ্চি বিরিয়ানি দিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিতে হবে। জাহানারার কথা বলতেই ফরহাদের মনে পড়ল তার পকেটে আংটিটা রয়ে গেছে, দেয়া হয়নি। আজ আকিকা, আজই দেয়া দরকার ছিল। আংটি ঠিকই কেনা হয়েছে, দেয়ার কথা মনে হয়নি। জোবেদ আলী বললেন, হাত ধুয়ে খেতে আয়। ফরহাদ বলল, আমি খেয়ে এসেছি। দাওয়াত ছিল? হ্যাঁ, দাওয়াত থাকলে আগে বলে যাবি, সবার জন্য রান্না হয়, খাবার নষ্ট হয়। আজ 3 জনের ভাত নষ্ট হলো, তোর, আমার আর মঞ্জুর। তুমি খাওনি? না। খাওনি কেন? মঞ্জুর ওপর রাগ করে খাইনি, কেমন বেয়াদপের মতো চারাটা নষ্ট করলো। রাগের চোটে খিদে নষ্ট হয়ে গেছে, ভাত কি খাবো? এসো, খেতে এসো। জোবেদ আলী আপত্তি করলেন না, ছেলের সঙ্গে খেতে গেলেন। টিফিন ক্যারিয়ারে কাচ্চি বিরিয়ানি ছাড়াও ঘরে ইলিশ মাছ রান্না হয়েছে। 3 জনের জন্য 3 পিস ইলিশ মাছ রাখা ছিল। জোবেদ আলী 3 পিসই খেয়ে ফেললেন। আনন্দিত গলায় বললেন, সর্ষে ইলিশ রান্না খুবই জটিল। বাংলাদেশের খুব কম মেয়ে সর্ষে ইলিশ রাঁধতে পারে। তোর মা আগে পারত না, তোর দাদি হাতে ধরে রান্না শিখিয়েছে। এখন তোর মার কাছ থেকে ওই বিদ্যা শিখে নেওয়া দরকার। তোর বিয়ে হলে বৌমাকে প্রথম যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে শাশুড়ির কাছ থেকে সর্ষে বাটা রান্না শিখে নেওয়া। বৌমা ওই বিদ্যা শেখাবে তার ছেলের বউকে, ওইভাবে চলতে থাকবে। ফরহাদ বাবার দিকে তাকিয়ে আছে। জোবেদ আলী এখন আঙুল চুষে চুষে সর্ষে ইলিশের ঝোল খাচ্ছেন। তিনি ছেলের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোর হাতে টাকা পয়সার অবস্থা কেমন? ভালো না। কেন? টাকা পয়সার অবস্থা ভালো থাকলে জাপানি গাছের একটা চারা কিনতাম, সবুজ ফুল হয়, ডেঞ্জারাস না? চারা কিনতে কত লাগবে? 250 টাকা দাম, আমাকে অবশ্যই 150-তে দিয়ে দেবে। ফরহাদ পকেট থেকে মানিব্যাগ বের করে 2টা 100 টাকার নোট পানির গ্লাসের নিচে চাপা দিল। বাবাকে সরাসরি টাকা দিতে লজ্জা লাগছে, সব সময় লাগে। তাকে টাকা দিতে গেলেই ছেলেবেলার কথা মনে পড়ে। স্কুলে বনভোজন 15 টাকা চাঁদা, সেই চাঁদার জন্য 1 সপ্তাহ ধরে বাবার পেছনে পেছনে ঘোরা। বাবার কত কঠিন কঠিন কথা। বনভোজন আবার কি? বন আছে নাকি যে বনভোজন? স্কুলের মাঠে আবার বনভোজন কি? মাঠ ভোজন। 10 টাকা নিয়ে যা, ওদেরকে বল আমার কাছে 10 টাকায় আছে, নিলে নাও, না নিলে নাই। মাঠ ভোজনের জন্য 15 টাকা এক আশ্চর্য ব্যাপার। ঘরে ঘরে যেন টাকশাল আছে, টাকা ছাপালেই হলো। এখন চাকা ঘুরে গেছে। এখন জোবেদ আলী শুকনো মুখে ছেলের পেছনে পেছনে ঘুরেন। জোবেদ আলী ডালের বাটিতে লম্বা চুমুক দিয়ে বললেন, 200 লাগবে না, তুই 50 টাকা রেখে দে, সংসারের এই অবস্থা, এখন বাজে খরচ করা ঠিক না। কথা শেষ করার আগেই তিনি হাত বাড়িয়ে নোট 2টো নিয়ে নিলেন। ফরহাদ যদি সত্যি সত্যি 50 টাকা রেখে দেয় তাহলে সমস্যা হবে। তিনি চন্দন গাছের একটা চারা কিনবেন বলে মনস্থির করে ফেলেছেন। চন্দন গাছের চারা আগে পাওয়া যেত না, এখন ইন্ডিয়া থেকে আসছে। শ্বেত চন্দন, রক্ত চন্দন, 2 রকম চারা আসছে। শ্বেত চন্দনটি ভালো, তবে গাছ খুব নাজুক, শক্ত খুঁটির ব্যবস্থা করতে হবে। জোবেদ আলী তৃপ্ত গলায় বললেন, চা খাবি নাকি রে? খেলে বল, আমি বানিয়ে দেব, সমস্যা নেই। হেভি খাবার পর চা হজমের জন্য সহায়ক এবং বলবর্ধক। না, চা খাবো না। তোর কাছে সিগারেট আছে? থাকলে একটা দে। চা খাওয়া হয়েছে, একটা সিগারেট খেলে ভালো লাগবে। কে যেন বলেছিল ভরা পেট খাওয়ার পর একটা সিগারেট হজমের সহায়ক, তবে আমার মনে হয় না। সিগারেট বিষবৎ পরিত্যাজ্য। ফরহাদ সিগারেট দিতে দিতে বলল, বাবা, তোমাদের একটা খবর দিতে ভুলে গেছি। জোবেদ আলী বিস্মিত হয়ে বললেন, কি খবর? বিয়ে করব বলে ঠিক করেছি। জোবেদ আলী কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে হড়বড় করে বললেন, এটা ঠিক করা করি কি আছে, বিয়ে তো করতেই হবে। আমাদের ইসলাম ধর্মে সন্ন্যাসের কোনো স্থান নেই। যত ইচ্ছা আল্লাহ বিল্লাহ করতে পারো, তবে সংসারে থেকে। ফরহাদ মাথা নিচু করে বলল, এমন কিছু বিয়ে না বাবা, কাগজে কলমে বিয়ে, কাজী সাহেবের সামনে কবুল কবুল বলা। বিয়েটা কবে? ডেট এখনো পুরোপুরি ফাইনাল হয়নি, তবে শুক্রবারে হবার সম্ভাবনা। এই শুক্রবার? হ্যাঁ, এই শুক্রবার। তোর মা জানে? না, মা জানে না, তোমাকেই প্রথম বললাম। জোবেদ আলী সিগারেট হাতে অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি সিগারেট ধরাতে ভুলে গেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি নিজের ছেলেকে চিনতে পারছেন না। আজ কি বার? আজ মঙ্গলবার। তোর হাতে তো তাহলে একেবারেই সময় নেই। ফরহাদ চুপ করে রইল। জোবেদ আলী বললেন, বিয়ে যে করবি, হাতে টাকা পয়সা আছে? অফিস থেকে লোন পাবি?
অফিসের কথা ফরহাদ এতক্ষণ ভুলেছিল। বাবার কথায় চট করে মনে হলো আজ রাতেই নান্টু ভাইয়ের কাছে যাওয়া দরকার। রাত অনেক হয়ে গেছে, তাতে কি? নান্টু ভাইয়ের মেস সারা রাতই খোলা থাকে। হেঁটে যেতে আধ ঘন্টার মতো লাগবে। রিক্সা করেও যাওয়া যায়, হেঁটে যাওয়া ভালো। আফটার ডিনার ওয়াক এ মাইল। জোবেদ আলী বললেন, মেয়েটাকে কিছু গয়না টয়না দিতে হবে। সুতা বেঁধে তো আর বিয়ে করতে পারবি না। তোর মাকে যখন বিয়ে করি তখন আমার তোর মতোই খারাপ অবস্থা। তার মধ্যেও তোর মাকে হাতের চুড়ি দিয়েছি, কানের দুল দিয়েছি, টিকলি দিয়েছি, শুধু গলায় কিছু দিতে পারিনি। ওরা গলারটা দিয়েছিল। মুখে বলেছে 3 ভরি সোনার হার। শেখরার দোকানে ওজন নিয়ে দেখি 2 ভরি 2 আনা। কত বড় বদ চিন্তা করে দেখ। যাই হোক, তুই একটা কাজ কর, তোর মার কাছ থেকে গলার হারটা নিয়ে পালিশ টালিশ করিয়ে মেয়েকে দে। ফরহাদ কিছু বলল না। জোবেদ আলী বললেন, বিয়ের শাড়ি কিনতে হবে। যাই হোক, শাড়ি নিয়ে তুই চিন্তা করিস না। শাড়ির ব্যবস্থাটা তুই আমার হাতে ছেড়ে দে। শাড়ি তুমি কিনে দেবে? আরে দূর বেটা, আমি শাড়ি কেনার টাকা পাবো কোথায়? আমার এক ছাত্র মিরপুরে কাতান শাড়ির দোকান দিয়েছে। দোকানের নাম ক্যালকাটা শাড়ি হাউস। একদিন গিয়েছিলাম, খুব যত্ন করেছে, চা সিঙ্গাড়া মিষ্টি খাইয়েছে। ওর দোকান থেকে বাকিতে শাড়ি এনে দেব। আচ্ছা। জোবেদ আলী গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, তোর মার হাতে ক্যাশ টাকা আছে, কত জানি না, তবে আছে। আপাতত তার কাছ থেকে নে। আমি যে তোকে বলেছি সেটা যেন আবার না জানে। ফরহাদ বাবার দিকে তাকিয়ে হাসল। তার হাতের সিগারেট নিভে গেছে, সেদিকে লক্ষ্য নেই। নিভানো সিগারেটই তিনি টানছেন এবং ধোঁয়া ছাড়ার ভঙ্গি করছেন। তোর মুখ দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তা করছিস। একেবারেই দুশ্চিন্তা করবি না। আল্লাহর হুকুম ছাড়া বিয়ে হয় না। আল্লাহ পাকের হুকুম হয়েছে বলেই বিয়ে হচ্ছে। আল্লাহ পাকের হুকুম যেন ঠিকমতো পালন হয় সেই ব্যবস্থাও উনিই করেন। দেখবি বিয়ের টাকা ঠিকই জোগাড় হবে। ওই যে কথায় আছে না, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, ব্যাপারটা সেই রকমই। আমি দুশ্চিন্তা করছি না। বাবা শোনো, আমি একটু বেরুবো, তুমি দরজা বন্ধ করে দাও। এত রাতে কোথায় বের হবি? একটা কাজ আছে বাবা, না গেলেই না। রাতে ফিরবো না, কাজেই দরজা খোলার জন্যে তোমাকে জেগে থাকতে হবে না। জোবেদ আলী চিন্তিত গলায় বললেন, বিয়ে ঠিকঠাক হবার পর রাতে বিরাতে বের হতে হয় না, সাবধানে থাকতে হয়। কেন? কেন তা জানি না। পুরানা কালের মানুষরা নিয়ম করে গেছেন। আমার খুব দরকার বাবা, যেতেই হবে। যেতে হলে যা, তবে সাবধানে যাবি। তোকে তো আসল কথাই জিজ্ঞাসা করা হয়নি, বৌমার নাম কি? ডাকনাম আসমানি। মাশাআল্লাহ, সুন্দর নাম। ভালো নাম কি? ভালো নাম জানি না বাবা। জোবেদ আলী বিস্মিত হয়ে বললেন, শুক্রবারে যার সঙ্গে বিয়ে হবে তার ভালো নাম জানিস না? বৌমা এই ঘটনা যদি জানে মনে খুবই কষ্ট পাবে। জানবে না? জানবে না কেন? অবশ্যই জানবে, আমি নিজেই বলে দেব। আমার খুবই রাগ লাগছে। আর একটা কথা, শুক্রবারে তোর বিয়ে, এই ঘটনা তুই আমাকে আগে বলেছিস, এতেও তোর মা রাগ করবে। আমাকে যে আগে বলেছিস এটা তোর মাকে জানানোর দরকার নেই। পরে তোর মা যখন আমাকে বলবে তখন আমি খুবই অবাক হবার ভঙ্গি করব। তোর মা কিছু বুঝতে পারবে না। ফরহাদ উঠে পড়ল। বাবার সামনে বসে থাকলে তিনি ক্রমাগতই কথা বলতে থাকবেন, শুধু শুধু দেরি হবে। জোবেদ আলী বললেন, তোর দাদাজানকেও বিয়ের কথাটা নিজের মুখে বলিস। মুরব্বী মানুষের দোয়া বিয়ে শাদিতে অত্যন্ত দরকার। তোর দাদাজান জেগে আছে, এখনই বলে যা। এত রাতে দাদাজান জেগে আছেন কেন? জানি না, সন্ধ্যা থেকে বিড়বিড় করছে। শরীর খারাপ নাকি? শরীর খারাপ হলে তো ঝিম মেরে থাকবে, বিড়বিড় বিড়বিড় করবে না। শরীর মনে হয় ভালোই। ফরহাদ দাদাজানের ঘরে ঢুকল। ঘর অন্ধকার। দাদাজানের খাটে মশারি ফেলা। অন্ধকারেও দেখা যাচ্ছে তিনি মশারির ভেতর বসে আছেন। দৃশ্যটাই অস্বাভাবিক। হঠাৎ বুকে ছোট্ট একটা ধাক্কা লাগে। ফরহাদ বলল, দাদাজান জেগে আছেন? মেম্বার আলী বললেন, হুঁ। শরীর খারাপ নাকি? শরীরটা আজ ভালো। জেগে আছেন কেন? ঘুম আসছে না? খুব ভুখ লেগেছে, এই জন্যে ঘুম আসছে না। রাতে খাননি? সন্ধ্যাবেলা বৌমা সাগু দিয়েছিল, এখন কিছু খেতে ইচ্ছে করছে। হুঁ। কি খাবেন? পোলাও খেতে ইচ্ছে করতেছে। এত রাতে পোলাও কোথায় পাবো দাদাজান? জাহানারা পোলাও পাঠায়েছে। ও আচ্ছা, আপনি খাবেন? দেব গরম করে? দে, পেট খারাপ করবে না তো? মেম্বার আলী হতাশ গলায় বললেন, খুব ভুখ লেগেছে রে বেটা, পিরিচে করে সামান্য এনে দে, খাই, কিচ্ছু হবে না। আচ্ছা, আমি নিয়ে আসি। আমি তোর জন্যই জেগে বসেছিলাম।
আর কেউ খেতে দিক না দিক, তুই যে দিবি এটা আমি জানি। ফরহাদ পোলাও গরম করলো, লেবু কাটলো, কাঁচামরিচ নিল, ঘরে আমের আচার ছিল, প্লেটের কোনায় সামান্য আচারও নিল। বুড়ো যখন কুপথ্য করবে ভালো মতোই করুক, সাগু খেলেও পেট খারাপ, পোলাও খেলেও পেট খারাপ, ভালো জিনিস খেয়ে পেটটা খারাপ করুক। খাবার সাজিয়ে ঘরে ঢুকে ফরহাদ দেখলো দাদাজান বিছানায় শুয়ে ঘুমুচ্ছেন, গাঢ় ঘুম। অনেক চেষ্টা করেও সেই ঘুম সে ভাঙাতে পারল না। এমনিতেই অনেক রাত হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। ফরহাদ বাতি নিভিয়ে দিল। আজ নান্টু ভাইয়ের কাছে না গিয়ে সকালে গেলে কেমন হয়? শরীর দুর্বল লাগছে। শেষ পর্যন্ত সে যাওয়াই ঠিক করলো। তার মন বলছে যে উদ্বেগের ভিতর সে আছে, নান্টু ভাইয়ের সঙ্গে দেখা হলে সেটা অনেকটা কমবে। বাগানে নেমেই ফরহাদ দেখল গেটের কাছে গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামছে মঞ্জু। মঞ্জুর হাতে সিগারেট। বড় ভাইকে দেখে সে সিগারেট ফেলে দিল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কি বের হচ্ছ? হ্যাঁ, এত রাতে? জরুরি একটা কাজ পড়ে গেছে, যেতেই হবে। কোথায় যাবে? আগামাসিহ লেন। এক কাজ করো, গাড়ি নিয়ে যাও। কার গাড়ি? ভাড়া গাড়ি, সারাদিনের জন্য ভাড়া করেছিলাম। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। ফরহাদ মঞ্জুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ আছে। মঞ্জু খুব স্বাভাবিক অবস্থায় নেই। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, সামান্য টলছে। মঞ্জুর মুখ ভর্তি জর্দা দেয়া পান। জর্দার কড়া গন্ধ, মদের গন্ধ ঢাকতে পারছে না। মঞ্জু কি একা একা হেঁটে বাসায় ঢুকতে পারবে? গেটের কাছে হুমড়ি খেয়ে পড়ে যাবে না তো? সবচেয়ে ভালো হয় তাকে ধরে ধরে বাসায় নিয়ে যাওয়া। সেটাও ঠিক হবে না, মঞ্জু লজ্জা পাবে। মানুষকে লজ্জা দিয়ে লাভ কি? একটা কাজ করলে কেমন হয়? গাড়ি যখন আছে তখন ড্রাইভারকে বললে হয় না, আগামসি লেনে যাব না, আমাকে ওয়ারিতে নামিয়ে দিয়ে চলে যান। রাত খুব বেশি হয়নি। তাছাড়া ওই বাড়িতে আজ উৎসব। উৎসবের বাড়ির লোকজন নিশ্চয়ই অনেক রাত পর্যন্ত জাগবে। একটাই সমস্যা, জাহানারা নানান ধরনের আহ্লাদি করবে। এটা খাও, ওটা খাও। ওমা, এত রোগা হয়েছ কেন? চোখের নিচে কালি কেন? সহজ স্বাভাবিক মেয়েরা বিয়ের পরে ন্যাকা ধরনের হয়ে যায়। বাপের বাড়ির কাউকে পেলে নানান ধরনের ন্যাকামি করে। যাকে নিয়ে ন্যাকামি করা হচ্ছে তার কাছে যে ব্যাপারটা অসহ্য লাগছে তা বুঝতেই পারে না। শেষবার যখন ফরহাদ গিয়েছিল, জাহানারা ধরা গলায় বলল, ভাইয়া আমি তোমার বোন না। 6 মাস পর তুমি আমাকে দেখতে এলে, কেন এসেছো? না, তুমি বসতে পারবে না, তুমি চলে যাও। বলতে বলতে কেঁদে কেটে বিশ্রী অবস্থা। ফরহাদের ধারণা জাহানারার ন্যাকামি বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে। ফরহাদ ড্রাইভারকে বলল, ড্রাইভার সাহেব, আমাকে আগামসি লেনে নামাতে হবে না, ওয়ারিতে নামিয়ে দেন। ড্রাইভার বিরক্ত মুখে বলল, আগে কইবেন না? আগে না বলাটা খুব অন্যায় হয়েছে, ক্ষমা করে দিন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। জাহানারার বাড়িতে যাবার সিদ্ধান্ত ভুল হয়েছে। ফরহাদের মন বলছে সে বাড়িতে ঢুকবে এবং শুরু হবে বৃষ্টি। জাহানারা শুরু করবে ন্যাকামি। না ভাইয়া, তুমি যেতে পারবে না। বৃষ্টির মধ্যে তুমি যদি যাও, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে বসবো। তুমি আজ কতদিন পর এ বাড়িতে এসেছো ভেবে দেখো। বৃষ্টি নামলো না, কিন্তু জাহানারা ভাইকে দেখে ন্যাকামির চূড়ান্ত করলো। কিছু মুখে না দিয়ে সে ফরহাদকে যেতে দেবে না। সেই কিছু মানে পোলাও, মুরগির রোস্ট। খাবার কম পড়েছিল বলে নতুন করে রান্না হয়েছে। নতুন রান্না, মুখে দিতেই হবে। ফরহাদ যদি না খায়, সে খাবে না। দুপুরেও সে ঝামেলার জন্য খেতে পারেনি। ফরহাদ বিরক্ত মুখে বলল, কেন এত যন্ত্রণা করছিস? জাহানারা বলল, ভাইয়া তোমার দুর্ভাগ্য যে তোমার একটা বোন আছে। বোন যখন আছে সে তো যন্ত্রণা করবেই। বোনকে তো আর ফেলে দিতে পারবে না, নাকি ফেলে দেবে? ফরহাদকে ভরা পেটে আবার খেতে হলো। খাবার নিয়ে এলো জাহানারার ননদ রানী। ফরহাদ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো রানী মেয়েটা তাকে দেখে লজ্জায় মরে যাচ্ছে। এই মেয়েকে সে অনেকবার দেখেছে, কিন্তু এত লজ্জা পেতে কখনো দেখেনি। আজ এত লজ্জা পাচ্ছে কেন? ভাইয়া, আমার ননদ রানীকে চিনতে পারছো তো? হ্যাঁ। দেখছো কি সুন্দর মেয়ে? সুন্দর না ভাইয়া? ফরহাদ বলল, অবশ্যই সুন্দর। জাহানারা হাসছে। ফরহাদ তার হাসির কারণ ধরতে না পেরে অবাক হয়ে তাকালো। রানীর হাতে পোলাওয়ের ডিশ। সে ডিশ নামিয়ে প্রায় দৌড়ে পালিয়ে গেল। ফরহাদ বলল, ব্যাপার কি রে? জাহানারা হাসতে হাসতে বলল, ব্যাপার আবার কি? ব্যাপার কিছু না। মা তোমাকে কিছু বলেনি? না। মার সঙ্গে দেখা হয়নি? না, মা ঘুমোচ্ছিলেন। ভাইয়া, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন?
না বললে হবে না, তোমাকে আরেকবার পোলাও নিতে হবে। রানীর আক্কেলটা কেমন, তোমাকে একবার পোলাও দিয়ে চলে গেল। সে কি চায় আমার ভাই খালে পড়ুক? দাঁড়াও, ওকে নিয়ে আসছি। ওকে আনার দরকার কি? দরকার আছে, আমি বিনা দরকারে কোনো কাজ করি না। জাহানারা গর্বিত ভঙ্গিতে চলে যাচ্ছে। ফরহাদের মেজাজ খুবই খারাপ। আংটি নিয়ে আসা ঠিক হয়নি। মা সোনার চেন দিয়েছেন, এই খবরটা আগে জানতে পারলে নিয়ে আসতো না। নান্টু ভাইয়ের ভালো নাম আব্দুল কাদের জিলানি, বড় পীর সাহেবের নামে নাম। এই নাম সকলের সহ্য হয় না। আকিকার পর থেকে শুরু হলো অসুখ বিসুখ। হাম সারলে হয় টাইফয়েড, টাইফয়েড সারলে হোপিং কফ, হোপিং কফ গেল তো শুরু হলো ঘুষঘুষে জ্বর। বাচ্চাদের থাকবে মাথা ভর্তি চুল। 2 বছর বয়সে ছেলের মাথার সব চুল উঠে গেল। জিন ভূতের আছর হতে পারে মনে করে মৌলানা ডাকিয়ে আনা হলো। মৌলানা বললেন, জিন ভূত কিছু না, নামের আসর পড়েছে। বড় পীর সাহেবের নামে নাম রাখাই ভুল হয়েছে। আব্দুল কাদের নাম রাখলেই হতো। নামের শেষে জিলানি যুক্ত হওয়াতে বিপদ শুরু হয়েছে। নান্টুর বাবা বললেন, আরেকটা আকিকা করে নাম বদলাবো? মৌলানা বললেন, সেইটাও ঠিক হবে না। যা করতে হবে তা হচ্ছে, ভালো নামে কখনো ডাকা যাবে না, ভুলেও না। ভালো নাম কাউকেই জানানো যাবে না, সব কাজ সারতে হবে ডাক নামে। সেই থেকে নান্টু। ম্যাট্রিক সার্টিফিকেটেও নান্টু, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, বিএসসি ডিগ্রি সব জায়গায় নান্টু। ভালো নাম মুখে না নেয়ার কিছু উপকারিতা পাওয়া যাচ্ছে। তার শরীর এখন খুব ভালো। রোদ বৃষ্টি ঝড় বাদল কিছুই তাকে কাবু করতে পারে না। তবে আজ নান্টু সাহেব সামান্য কাবু। প্রচণ্ড মাথা ধরেছে। মাথা ধরার চিকিৎসা হচ্ছে। মডার্ন সেলুনের নাপিতকে ধরে আনা হয়েছে। সে রাত 11টা থেকে মাথা বানাচ্ছে। ঘন্টা হিসেবে চুক্তি, ঘন্টায় 25 টাকা। নাপিত আধ ঘন্টা নন স্টপ মাথা বানিয়ে 50 টাকা কামিয়ে ফেলেছে। কিন্তু মাথা ধরার 19-20 হচ্ছে না, বরং মাথা ধরা আরও বেড়েছে। নান্টুর ধারণা মাথার ভেতরে সূক্ষ্ম কোনো নাট বল্টু আলগা হয়ে গেছে। দেয়ালে মাথা ঠুকে কায়দা মতো করে ধাক্কা দিতে পারলে নাট বল্টু জায়গা মতো ফিটিং হয়ে যেত। সাহসে কুলুচ্ছে না। অনেক আগে একবার সে এই পদ্ধতি ব্যবহার করে মাথা ফাটিয়ে ফেলেছিল। রীতিমতো রক্তারক্তি। ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে। ডাক্তার সাহেব সব শুনে বলেছেন, যা করেছেন করেছেন, ভবিষ্যতে এরকম কখনো করবেন না। অন্ধ হয়ে যাবেন, বুঝেছেন? অন্ধ। মাথা ধরা কোনো রোগ না, নানান সমস্যায় মাথা ধরে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সেই সমস্যার চিকিৎসা করতে হবে, দেয়ালে মাথা ঠোকাঠুকি না। আপনার সমস্যা কি? নান্টু দাঁত বের করে হেসে ফেলে বলেছে, স্যার আমার কোনো সমস্যা নেই, শারীরিক মানসিক কোনো সমস্যাই নেই। একটাই সমস্যা, মাথা ধরা। তার কথা ঠিক না। নান্টুর বড় ধরনের সমস্যা আছে। সমস্যা এরকম যে তা নিয়ে কারো সঙ্গে আলাপ করা সম্ভব না। ডাক্তার সাহেবকে সে নিশ্চয়ই বলতে পারে না, স্যার আমার স্ত্রীর সঙ্গে আমার একটা সমস্যা চলছে। সে আমার সঙ্গে থাকে না, তার বাবার বাসায় থাকে। আমার একটা 5 বছরের ছেলে আছে, তার নাম অর্ণব। সেও মার সঙ্গে থাকে। ছেলেটার জন্যে যখন খুবই মন কাঁদে তখন মাথা ধরে যায়। মাথা ধরার এই হলো রহস্য। আজ অর্ণবের বাবার কাছে এসে থাকার কথা ছিল। বিকালে চলে আসবে, রাতে থাকবে। সকালে অর্ণবকে মার কাছে পৌঁছে দিয়ে নান্টু চলে যাবে অফিসে। অর্ণব প্রায়ই বৃহস্পতিবার রাতে এসে বাবার সঙ্গে থাকে। শুক্র শনি স্কুল বন্ধ। এখন সামারের ছুটি চলছে, যে কোনো সময় আসতে পারে। ছুটি ছাটার সময় বাবার সঙ্গে বেশি সময় কাটাবে, এটাই তো যুক্তিযুক্ত। নান্টু বিকেলে ছেলেকে আনতে গেল। শ্বশুরবাড়িতে যাওয়া বলে কথা, খালি হাতে উপস্থিত হওয়া যায় না। মাতৃভাণ্ডারের রসমালাই শর্মিলার খুবই প্রিয়। 1 কেজি রসমালাইয়ের একটা হাঁড়ি নিয়ে গেল। শর্মিলা রসমালাইয়ের হাঁড়ি হাতে নিতে নিতে শুকনা গলায় বলল, অর্ণব আজ যেতে পারবে না। নান্টু হতভম্ব হয়ে বলল, কেন? সে তার ছোট মামার সঙ্গে ময়মনসিংহ গিয়েছে। নান্টু আবার বলল, কেন? শর্মিলা বিরক্ত গলায় বলল, মামার সঙ্গে বেড়াতে গিয়েছে, এর আবার কেন কি? সকাল থেকেই সে নাচানাচি করছে, মামার সঙ্গে ময়মনসিংহ যাবে। এই কথাতেই নান্টুর মাথা ধরল। অর্ণব জানে আজ সে বাবার সঙ্গে থাকবে, তারপরেও সকাল থেকে মামার সঙ্গে নাচানাচি করবে কেন? সে নাচ শিখল কবে? তাছাড়া ময়মনসিংহে আছেটা কি? শর্মিলা বলল, তুমি কি চা খাবে? নান্টুর চা খেতে ইচ্ছে করছে না, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। খাবার অজুহাতে কিছুক্ষণ শর্মিলার সামনাসামনি বসে থাকা যায়। বাপের বাড়িতে থাকতে শুরু করার পর থেকে যত দিন যাচ্ছে শর্মিলা তত সুন্দর হচ্ছে।
কে বলবে তার 5 বছর বয়সী একটা ছেলে আছে? মনে হয় ক্লাস 8-9-এ পড়া কোনো কিশোরী। প্রাইভেট টিচারের কাছে অঙ্ক করছিল। নান্টু নামের এক লোক এসেছে শুনে দেখা করতে এসেছে। লোকটা চলে গেলেই বেনি দুলিয়ে পড়তে বসবে। শর্মিলা চায়ের কাপ সামনে রাখতে রাখতে বলল, তোমার অফিসের কাজকর্ম কেমন চলছে? নান্টু ক্ষীণস্বরে বলল, ভালো। মুখে মুখে তোমার সবকিছু তো ভালো চলে, আসলেই কি ভালো? নান্টু কিছু বলল না। শর্মিলা রাগতে শুরু করেছে। রাগলে তার নাক সামান্য ফুলে ওঠে। শর্মিলার সঙ্গে কথা বলার সময় তার নাকের দিকে লক্ষ্য রাখতে হয়। রাগের সময় চুপচাপ থাকাটা ভালো বুদ্ধি। শর্মিলা বলল, তোমাকে যে উকিলের সঙ্গে পরামর্শ করতে বলেছিলাম, করেছ? মোটামুটি আলাপ করেছি, ফাইনাল কিছু হয়নি। মোটামুটি আলাপটা কি? ডিভোর্সের সবচেয়ে সহজ পদ্ধতি হলো মিউচুয়ালি করা। দুজন একসঙ্গে কাজীর অফিসে উপস্থিত হতে হবে, লয়ার থাকবে, কাবিননামার কপিটা লাগবে। শর্মিলা বলল, কাবিননামাটা তো আমার কাছেই আছে, একটা দিন ঠিক করে গেলেই হয়। নান্টু সিগারেট ধরাতে ধরাতে বলল, যাব, অফিসে সামান্য ঝামেলা হচ্ছে, ঝামেলাটা শেষ হোক। ঝামেলা শেষ হবে কবে? সপ্তাহখানেকের বেশি লাগবে না, এই সপ্তাহটা যাক, পরের সপ্তাহে। শর্মিলা বলল, পরের সপ্তাহে আমার চিটাগাং যাবার কথা। আচ্ছা ঠিক আছে, যাওয়া বাদ দেব। নান্টু উৎসাহের সঙ্গে বলল, বাদ দেবে কেন? এত তাড়াহুড়ার তো কিছু নেই। চিটাগাং থেকে ঘুরে আসো, তারপর হবে। কাজী সাহেব পালিয়ে যাচ্ছেন না, লয়ার পালাচ্ছে না, আমরাও পালাচ্ছি না, আমরা সবাই খুঁটিতে বাঁধা, হা হা হা। শর্মিলা বিরক্ত গলায় বলল, বিশ্রী করে হাসছো কেন? দাঁত বের করে হাসার মতো কিছু হয়নি। তোমার এইসব ধানাই পানাই আমার অসহ্য লাগছে। না, আমি চিটাগাং যাব না, তুমি আগামী সপ্তাহেই ব্যবস্থা করবে। হাতে সিগারেটটা দ্রুত টানার জন্যে শেষ হয়ে গিয়েছে। নান্টু আরেকটা সিগারেট ধরালো। সিগারেট শেষ না করে উঠা যাবে না, আরও কিছু সময় থাকা যাবে। মাথা ধরা শুরু হয়েছে। একবার এই যন্ত্রণা শুরু হলে 3-4 ঘন্টা আর সিগারেট খাওয়া যাবে না। আগে নান্টু সিগারেট ধরালেই শর্মিলা রাগ করত, এখন কিছুই বলে না। সব খারাপ জিনিসের কিছু ভালো দিক থাকে, এই একটা ভালো দিক। ডিভোর্স যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে আরও কিছু ভালো দিক থাকবে, থাকতেই হবে। নান্টুর ধারণা ডিভোর্স হওয়া মাত্র শর্মিলার বিয়ে হয়ে যাবে। ডিভোর্সড হওয়া সুন্দরী মেয়েদের বাজার দর ভালো, কুমারী মেয়েদের চেয়েও ভালো। বিয়ে ভাঙতে না ভাঙতেই আবার বিয়ে। অর্ণবকে তখন নান্টু নিজের কাছে এনে রাখতে পারবে। তার ছোট মামা হুট করে তাকে নিয়ে ময়মনসিংহ চলে যেতে পারবে না। শর্মিলা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার কথা তো শেষ হয়েছে, এখন যাও, আমি গুলশান মার্কেটে যাব। নান্টু বলল, চলো তোমাকে নামিয়ে দিয়ে যাই। নামিয়ে দিয়ে যাবে মানে? তোমার সঙ্গে কি গাড়ি আছে নাকি? না, গাড়ি পাবো কোথায়? বেবি ট্যাক্সি দিয়ে নামিয়ে দিয়ে যাব, আমিও তো ওই দিকেই যাব। তোমার যেদিকে যেতে ইচ্ছা যাও, আমার কথা ভাবতে হবে না, অনেক বেশি ভেবে ফেলেছ। নান্টু বলল, দেখি 1 গ্লাস পানি দাও, পানি খাবো। আর কি কি খাবে একসঙ্গে বলে ফেলো, বারবার যাওয়া আসা করতে পারবো না। আর কিছু না, পানি দিলেই হবে, ঠান্ডা পানি। পান খাবে না? জর্দা দিয়ে পান। পান খেয়ে খেয়ে দাঁতের তো 12টা বাজিয়েছ। নান্টুর মন খুবই খারাপ ছিল। শর্মিলার এই কথাই সামান্য ভালো হলো। পানের কারণে তার দাঁত লাল হয়ে আছে, এই ব্যাপারটা শর্মিলার চোখ এড়ায়নি। এর অর্থ শর্মিলার তার প্রতি মমতা এখনো যায়নি, সামান্য হলেও আছে। নান্টু পানির জন্য অপেক্ষা করছে। আরো কিছুক্ষণ শর্মিলার সঙ্গে কাটানোর ভালো একটা কায়দা বের করেছে। পানির গ্লাস হাতে শর্মিলা ঢুকলো না, কাজের একটা ছেলে ঢুকলো। নান্টুর মেসে ফরহাদ যখন উপস্থিত হলো তখন নান্টুর মাথা বানানো পর্ব শেষ হয়েছে, শরীর বানানো শুরু হয়েছে। নান্টু পুড় হয়ে শুয়ে আছে। নাপিত তার পিঠ খাবলা খাবলি করছে। নান্টু ফরহাদকে দেখে উঠে বসতে বসতে বিরক্ত মুখে বলল, তোকে আসতে বললাম সকালে, এখন রাত 12টা, তোর ব্যাপারটা কি? আটকা পড়ে গিয়েছিলাম। আটকা পড়ে গিয়েছিস, ভালো কথা। এত রাতে আসার দরকার কি ছিল? খেয়ে এসেছিস? হ্যাঁ। রাতে থাকবি না চলে যাবি? থাকবো। তোকে খুব আপসেট লাগছে, ব্যাপার কি? এত ঘাবড়ে গেছিস কেন? আমি কি সহজপাত্র নাকি? এমন বেড়া ছাড়া লাগাবো যে চাকরি ফেরত দেবে, প্লাস অ্যাডিশনাল ফ্যাসিলিটিসও পাবি। তুই চুপ করে বস, আমি গোসল করে আসি, তারপর রাতে দুজনে মিলে ছবি দেখব। নান্টুর মেস ঘরটা বেশ বড়। সেখানে নান্টুর জন্যে একটা ডাবল খাট পাতা, খাটের পাশেই একটা সিঙ্গেল চৌকি আছে হঠাৎ চলে আসা গেস্টদের জন্যে। একটা 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে, ভিসিপি আছে, নান্টুর ছবি দেখার বাতিক।
ঘুমোতে যাবার আগে হিন্দি ছবির পুরোটা বা শিকিটা না দেখলে তার ঘুম আসে না। ফরহাদ নান্টুর এখানে এলে রাতে থেকে যায়। গোসল সেরে এসে নান্টু বলল, কি ছবি দেখবি, অ্যাকশন না সোশ্যাল? কমেডিও আছে, সব রকম এনে রেখেছি, কার্টুনও আছে। অর্ণবের আসার কথা ছিল, তার জন্যে টম অ্যান্ড জেরি, বিড়াল আর ইঁদুরের খামচাখামচি, একটা দেখলেই হয়। অ্যাকশন দেখি আই, সোশ্যাল ছবি এখন ভালো লাগবে না। কফি খাবি? কফির ব্যবস্থা আছে, ইনস্ট্যান্ট কফির একটা কৌটা কিনে রেখেছি। ভালো ছবি দেখার পর হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করে। এই মাসে যদি বেতন হয় ঠিক করে রেখেছি একটা রকিং চেয়ার কিনবো। দোল খেতে খেতে কফি খাওয়া, এর মজাটা অন্যরকম, তাই না? নান্টু কেরোসিনের চুলায় পানি গরম করতে করতে বলল, চাকরির সমস্যা ছাড়াও তোর অন্য কোনো সমস্যা আছে, দেখেই বুঝতে পারছি। সমস্যাটা কি খুলে বলতো, ঝেড়ে কাশ, তোর গলায় কফ আটকে আছে। ফরহাদ ইতস্তত করে বলল, নান্টু ভাই আমার বিয়ে। নান্টু বিস্মিত হয়ে বলল, বিয়ে মানে? কবে বিয়ে? শুক্রবারে। এই শুক্রবারে? জি। মেয়েটাকে? ওই যে অফিসে তোর খোঁজে মাঝে মাঝে আসে, আসমানি? জি। হুট করে বিয়ে করছিস, ব্যাপারটা কি? আসমানির মামা এসেছেন জাপান থেকে, উনি চলে যাবেন, যাবার আগে ভাগ্নির বিয়ে দিয়ে যাবেন। বিয়ে করতে যাচ্ছিস, হাতে টাকা পয়সা আছে? না। না মানে? একটা ফকির যখন ফকিরনিকে বিয়ে করে তারও 1000 টাকা খরচ হয়। তোর হাতে এখন নেট কত টাকা আছে? 1240। বলিস কি? শুক্রবার মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে পড়ানো হবে? সেরকমই তো জানি। হেঁটে হেঁটে তো আর বিয়ে করতে যাওয়া যায় না, মাইক্রোবাস ভাড়া করতে হবে। ঘন্টায় 200 টাকা হলে 4 ঘন্টায় লাগবে 800। বিয়ের পর বউ নিয়ে বাসায় আসবি না কি ওরা বউ পরে পাঠিয়ে দেবে? কিছু জানি না। তুই তো মহাগাধা দেখি, টেকনিক্যাল ব্যাপারগুলি পরিষ্কার করে রাখবি না? হাতে তো সময়ও নেই। দেখি কাল সন্ধ্যায় আমাকে ওই বাড়িতে নিয়ে যা। আচ্ছা। ঝামেলা যখন শুরু হয় একসঙ্গে শুরু হয়। যাই হোক, যত মুশকিল তত আসান, চিন্তা করিস না। বউয়ের মেজাজ মর্জি দেখে চলবি। আমি যেসব ভুল করেছি সেই সব ভুল করবি না। যেমন ধর রাত বিরাতে বাড়ি ফেরা, অবশ্যই সন্ধ্যার পর ঘরে থাকবি। টাকা পয়সার সমস্যা যদিও হয় বউকে জানতে দিবি না, নিজের মধ্যে হজম করে রাখবি। ফরহাদ বলল, ভাবির সঙ্গে আপনার সমস্যা কি মিটেছে? নান্টু বলল, প্রায় মিটেছে, তবে এখনো রাগ দেখাচ্ছে। দেখাক রাগ, উপরে উপরে রাগ, ভেতরে অভিমান। এটা তো ভালোই। ভালো কিনা জানি না, তবে খুবই যন্ত্রণাদায়ক। একটা জিনিস তুই খেয়াল রাখবি, মেয়েরা পুরুষ মানুষের মতো না, তারা আলাদা, সম্পূর্ণ আলাদা। তোর ভাবির কথাই ধর, বাপের বাড়িতে থাকছে, ডিভোর্সের কথা মাঝে মাঝে বলছে, আমাকে রাগানোর জন্যই বলছে, অন্য কিছু না। কিন্তু আজ কি হয়েছে শোন, অতিরিক্ত পান খাবার জন্যে আমার দাঁত লাল হয়েছে। এই নিয়ে তোর ভাবি যা শুরু করলো তা বলার মতো না। রাগারাগি, চিৎকার, কেন পান খেয়ে দাঁত নষ্ট করেছো, তুমি পেয়েছোটা কি? নিজের দিকে লক্ষ্য রাখবে না? যে মেয়ে ডিভোর্স চায় সে কি কখনো এমন কথা বলবে? না, তা বলবে না। তোর ভাবি জানে ডিভোর্সের কথা উঠলে আমি মন খারাপ করি, এই জন্যই বারবার কথা তোলে। মেয়েরা খুবই আজব জাত, যাকে তারা পছন্দ করে তাকে কষ্ট দিয়ে খুবই মজা পায়। তুই তো বিয়ে করছিস, নিজেই বুঝবি। 3 মাসের মাথায় দেখবি হাসতে হাসতে তোর বউ এমন সব কথা বলবে যে রাগে মাথার তালু জ্বলে যাবে, চুল খাড়া হয়ে যাবে। এইসব কথাকে মোটেই গুরুত্ব দিবি না, এইসব মনের কথা না। আচ্ছা, তোর বউ কি পছন্দ করে না করে সেদিকেও নজর রাখবি। ধর সে রসমালাই খেতে পছন্দ করে, তুই করবি কি, প্রায় রসমালাই 1 হাঁড়ি কিনে বাসায় ফিরবি। তোর বউ জানবে তার কি পছন্দ অপছন্দ তা তুই জানিস। ফরহাদ হাসল। নান্টু বিরক্ত গলায় বলল, হাসির কথা না, আমি খুব টেকনিক্যাল কথা বলছি। বউ কখন রেগে যাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে, সেই মতো ব্যবস্থা নিবি। কোনো কোনো মেয়ে আছে রাগলে তাদের নাক ফুলে যায়, তখন খেয়াল রাখতে হবে বউয়ের নাকের দিকে। একে বলে লক্ষণ বিচার। বিয়েতে সুখ যেমন আছে যন্ত্রণাও আছে, দুই সমান সমান। নান্টু ভিসিআর ছেড়ে দিল। ফরহাদ বলল, আপনার মাথা ধরেছে, আজ ছবি না হয় না দেখলাম। নান্টু বলল, থাক বাদ দে, শুয়ে পড়বি? হ্যাঁ, মশারি খাটানোর দরকার নেই, মশা কম, মশারি খাটালে ফ্যানের বাতাস পাবি না। ফরহাদ শুয়ে পড়ল। হঠাৎ করে তার খুব ঘুম পাচ্ছে, চোখ জড়িয়ে আসছে, মনে হচ্ছে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়বে। এরকম প্রচণ্ড ঘুম খুবই ভয়াবহ, বিছানায় যাওয়া মাত্র ও জাতীয় ঘুম কেটে যায়।
ফরহাদের ধারণা পৃথিবীতে 3 রকমের ঘুম আছে। চলন্ত ঘুম, ট্রেন বা গাড়ি যখন চলে তখন এই ঘুম আসে, গাড়ি থেমে গেলেই ঘুম কেটে যায়। বসন্ত ঘুম, বসা অবস্থায় এই ঘুম আসে, বিছানায় শুলেই ঘুম নেই। আর একটা ঘুম হলো বিছানা ঘুম, এই ঘুম বিছানায় আসে, আসল ঘুম। নান্টু বলল, ফরহাদ ঘুমিয়ে পড়েছিস? ফরহাদ বলল, না। নান্টু আগ্রহের সঙ্গে বলল, বিয়ের পর অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবি। কি রকম? যেমন তোর ভাবির কথাই ধর, সে মশারি ফেলে ঘুমোতে পারে না। মশা যদি তাকে খুবলে খেয়েও ফেলে, সে মশারি ফেলবে না। মার কাছ থেকে ছেলেও এই অভ্যাস পেয়েছে। অর্ণবও মশারি ফেলে ঘুমোতে পারে না। না, এদিকে সে আবার মশা ভয় পায়। মশাকে সে কি বলে জানিস? কি বলে? সীসা। ছোটবেলায় বলতো, এখনো বলে। সীসা বলে কেন? আর বলিস না, বাচ্চাদের সবই অদ্ভুত। অর্ণব নিঃশ্বাসকে কি বলে জানিস? কি বলে? নিঃশ্বাসকে বলে নিঃশ্বাস। ইন্টারেস্টিং না? অবশ্যই ইন্টারেস্টিং। নান্নু বিছানায় উঠে বসে আগ্রহের সঙ্গে বলল, অর্ণবের মধ্যে একটা ব্যাপার দেখে আমি খুবই অবাক। কারো বিরুদ্ধেই তার কোনো কমপ্লেইন নেই। ধর তুই তাকে অকারণে একটা আছাড় মারলি, সে কাঁদবে, কিন্তু কখনো কাউকে গিয়ে বলবে না, ফরহাদ চাচু আমাকে আছাড় মেরেছে। একবার কি হয়েছে শোন। অর্ণবকে বিছানায় নিয়ে শুয়েছি, সে কাঁদছে। আমি যতই বলি কি হয়েছে বাবা, সে উত্তর দেয় না, শুধু কাঁদে। শেষে অনেক আদর টাদর করার পর আঙুল দিয়ে নিজের পা দেখালো। আমি তাকিয়ে দেখি গোবরে পোকার মতো একটা পোকা তাকে কামড়াচ্ছে। বেচারা জানে একটা পোকা তাকে কামড়াচ্ছে, কিন্তু সে বলবে না। এটা কি ভালো? ভালো না তো বটেই, এটা হলো তার স্বভাব। স্বভাব তো আর বদলানো যায় না। ছেলেটাকে নিয়ে আমি খুবই চিন্তায় থাকি। তাকে নিয়ে আজ তার মামা গেছে ময়মনসিংহ। অর্ণবের যদি কোনো অসুবিধা হয়, সে তো তার মামাকে বলবে না। ধর সে পুকুরে গোসল করতে নামলো, তখন একটা কচ্ছপ তার আঙ্গুল কামড়ে ধরলো। সে কাঁদবে, কিন্তু তার মামাকে বলবে না, কচ্ছপ আমাকে কামড়াচ্ছে। ফরহাদ সিগারেট খাবি? না। খা একটা সিগারেট। সিগারেট খেতে খেতে একটু গল্প করি। আপনার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে। তুই বিয়ে করছিস শুনে ভালো লাগছে বুঝলি। তখনই মাথা ব্যথাটা হুশ করে কমে গেল। নতুন সংসার শুরু করা খুবই আনন্দের ব্যাপার। রাতে বাসায় ফিরে যখন দেখবি তোর বউ ভাত না খেয়ে তোর জন্য অপেক্ষা করে আছে, তখন কি যে ভালো লাগবে। আমার একটা ঘটনা বলি শোন। বিয়ের 10 দিনের দিন হঠাৎ স্কুল জীবনের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা, ইশতিয়াক। গল্প গুজব করতে করতে অনেক রাত করে ফেললাম। বাসায় ফিরলাম রাত 2টা 10-এ। দেখি তোর ভাবি না খেয়ে ভাত নিয়ে বসে আছে। এত আনন্দ হয়েছিল বুঝলি, একেবারে চোখে পানি এসে গিয়েছিল। ফরহাদ? জি। ঘুমিয়ে পড়। বিয়ের টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, ইনশাল্লাহ একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। জি আচ্ছা। আমার ঘুম আসছে না। ছেলেটার জন্যে মন খারাপ লাগছে। নিজের একটা গাড়ি থাকলে হুট করে ময়মনসিংহ চলে যেতাম। অর্ণবকে নিয়ে আপনি চিন্তা করবেন না, মামার কাছে ও ভালোই আছে। ছেলেটা একেবারেই অন্যরকম হয়েছে। কি সুন্দর করে যে হাসে, হাসিটা একেবারে কলিজার মধ্যে গিয়ে লাগে। তুই তো বিয়ে করছিস, ছেলে মেয়ে হোক, তখন বুঝবি ছেলে মেয়ের হাসি কি জিনিস। ফরহাদ ঘুমোতে পারছে না। বিছানাটা আরামদায়ক, মাথার উপর ফ্যান ঘুরছে, সামান্য শীত শীত লাগছে। পায়ের কাছে চাদর আছে, চাদরটাও পরিষ্কার। নান্টু ভাই একটা কোলবালিশও বের করে দিয়েছেন। ঘুমোবার জন্যে আয়োজন ভালো, কিন্তু ঘুম আসছে না, মাথা দপদপ করছে। বিয়ের এই ঝামেলা হাতে নেওয়া ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। সংসারে নতুন একটা মানুষ নিয়ে আসার জন্যে অনেক প্রস্তুতি লাগে, তার কোনো প্রস্তুতি নেই। আসমানি যে রাতে ঘুমোবে, একটা ভালো বিছানা কি আছে, সুন্দর চাদর। দাদাজানের খাটটা সরাতে হবে। তিনি থাকবেন কোথায়? মঞ্জু তার ঘরে দাদাজানকে রাখবে না, রাগারাগি হইচই করবে। বুড়ো মানুষটা যাবে কোথায়? রাতে মশারি খাটাতে হবে। পুরানো মশারির কয়েক জায়গায় ফুটো আছে, সেফটিফিন দিয়ে ফুটা মেরামত করা হয়েছে, তাতে মশা আটকায় না। গভীর রাতে মশার পিনপিন শব্দে ঘুম ভেঙে যায়। আলসেমি লাগে বলে সে চোখ না মেলেই মটকা মেরে পড়ে থাকে। সামান্য রক্তই তো খাবে, খাক, খেয়ে শান্ত হোক। মশারা শান্ত হয় না। রক্ত খাবার পর তাদের নাচ গানের উৎসাহ আরও বাড়ে। তারা প্রবল উৎসাহে কানের কাছে উৎসব শুরু করে। ফরহাদ তখন চাদরে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। আসমানি নিশ্চয়ই এরকম কিছু করবে না।
সে বলবে, এই এত মশা ঢুকলো কি করে, বাতি জ্বালাও তো, মশা মারতে হবে। সে হাই তুলতে তুলতে বলবে, ও বাতি জ্বালাতে পারবো না, ঘুম চটে যাবে। মশার কামড় খাবো নাকি? চাদরে মুখ ঢেকে শুয়ে থাকো। গরমের মধ্যে চাদরে মুখ ঢেকে শুয়ে থাকবো কি? প্লিজ বাতিটা জ্বালাও তো। তোমার মতো অলস মানুষ আমি দেখিনি। তুমি তো আর অলস না, তুমি বাতি জ্বালাও। আমি কি তোমার বাড়িঘর চিনি নাকি? সুইচটা কোথায়? দরজার পাশে। দরজাটা কোথায়? সুইচের পাশে। উফ, কেন এত ফাজলেমি করছো? এই পর্যায়ে ফরহাদ বিছানা থেকে নামবে, সুইচ জ্বালাবে, দুজনে মিলে মশা মারবে এবং আসমানি বলবে, তুমি কি দয়া করে কাল একটা নতুন মশারি কিনবে? সে হাসি মুখে বলবে, না। আসমানি রাগি রাগি গলায় বলবে, কেন কিনবে না? টাকা নেই? মশারি কেনার টাকা আছে, তবে কিনবো না। কারণটা জানতে পারি? জানতে পারো। নতুন মশারি কিনলে গভীর রাতে মশার কামড়ে ঘুম ভাঙবে না এবং আমরা রাত জেগে গল্প করতে পারবো না। আমার তো আর অ্যালার্ম ঘড়ি নেই যে রাত 3টা অ্যালার্ম দিয়ে রাখবো। ঘুম ভাঙবে এবং আমরা গুটুর গুটুর করে গল্প করব। মশারাই হচ্ছে আমার জীবন্ত অ্যালার্ম ঘড়ি। আমি তোমাকে একটা অ্যালার্ম ঘড়ি প্রেজেন্ট করব, তবু দয়া করে একটা মশারি কিনবে। আচ্ছা, আর নরম দেখে একটা বালিশ কিনবে। এই বালিশটা কি শক্ত? শক্ত তো বটেই, মনে হচ্ছে তুলার বদলে সীসার টুকরা ভরা। এই শোনো, আমার পানির পিপাসা পেয়েছে। আমারও পানির পিপাসা পেয়েছে। ভালোই হয়েছে, পিপাসায় পিপাসায় কাটাকাটি। ফাজলামি ধরনের কথা বলবে না তো। যাও, দয়া করে আমার জন্য এক গ্লাস পানি এনে দাও। স্বামীকে এইভাবে হুকুম দিচ্ছ? তোমার কিন্তু পাপ হচ্ছে। হোক পাপ, পানি নিয়ে এসো। জগ ভর্তি পানি আনবে। এত পানি দিয়ে কি হবে? হাতে মশার রক্ত লেগে গেছে, হাত ধোবো। ইস, তোমার হাত ভর্তি স্বামীর রক্ত। তুমি তো ডেঞ্জারাস মেয়ে। উফ, চুপ করবে? না, চুপ করব না। তোমার কোন ব্যাপারটা আমার কাছে অসহ্য লাগে তা কি তুমি জানো? জানি। এই যে কথার পিঠে কথা বলে তোমাকে রাগাচ্ছি, এটাই তোমার কাছে অসহ্য লাগছে। জানো যখন তখন রাগাচ্ছ কেন? কারণটা খুব স্পষ্ট। আমার কাছে কারণ মোটেই স্পষ্ট না। কারণ হলো আমার সোনার বাংলা গানের 2য় লাইন। এই ধরনের ছেলে মানসিকতা কার কাছ থেকে শিখেছ? তোমার কাছ থেকে। ফরহাদের মাথা দপদপ করছে। মনে হচ্ছে আজ রাতে তার এক ফোঁটা ঘুম হবে না। সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে কাটাবে। অবশ্যই খুব খারাপ কাটবে না। সারা রাতই আসমানির সঙ্গে গল্প করা যাবে। যখন আসমানি সত্যি তার সঙ্গে থাকতে আসবে, তখন কি এরকম করে তারা রাত জেগে গল্প করবে? আগে ভাগে বলার কোনো উপায় নেই। বিয়ের পর হয়তো দেখা যাবে আসমানি খুবই ঘুম কাতুরে, 9টা বাজতেই শুয়ে পড়ছে, ঘুম ভাঙছে ভোরবেলায়। সারা রাত সে ঘুমোচ্ছে কাঠের টুকরার মতো। পানির পিপাসা হচ্ছে। ফরহাদ সাবধানে বিছানা থেকে নামলো। নান্টু ভাইয়ের ঘুম যেন না ভাঙে। টেবিলের ওপর পিরিচে ঢাকা পানির জগ, উল্টো করে রাখা পানির গ্লাস। নান্টু ভাইয়ের সবকিছুই খুব গোছানো। পাশে হরলিক্সের কৌটা ভর্তি বিস্কিটও আছে, রাতে খিদে লাগলে খাবার জন্যে। এ ধরনের ব্যবস্থা তাকেও করতে হবে। রাতে পানি খাবার জন্য জগ কিনতে হবে। আসমানির মনে হয় ঠান্ডা পানি খাবার একটা ব্যাপার আছে। রেস্টুরেন্টে খেতে গেলে সে সব সময় বলবে, ভাই ফ্রিজের পানি আছে না? ফ্রিজের ঠান্ডা পানি দিন। ছোট্ট একটা ফ্রিজ কিনতে পারলে ভালো হতো। লাল টুকটুক ছোট্ট একটা ফ্রিজ তাদের বড় সাহেবের খাস কামরায় আছে। ফরহাদ খুব সাবধানে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। আশ্চর্য, বৃষ্টি হচ্ছে। সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। টিনের ছাদ হলে ভালো হতো, বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যেত। আসমানি খুব বৃষ্টি পছন্দ করে। প্রায়ই তার চিঠিতে থাকবে, এই শোনো, কাল রাত 3:30টার দিকে অনেকক্ষণ ঝমঝম বৃষ্টি হয়েছে, ইংরেজি টাইপ বৃষ্টি। এখন বলো দেখি ইংরেজি টাইপ বৃষ্টি কাকে বলে? বলতে পারলে না? জানি পারবে না। ইংরেজি টাইপ বৃষ্টি মানে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি। আচ্ছা, ঝমঝম বৃষ্টিকে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি বলে কেন? কুকুর এবং বেড়ালরা এ জাতীয় বৃষ্টিতে ভিজে নেতা নেতা হয়ে যায় এজন্যে। খুব ভালো ইংরেজি জানে এমন কাউকে পেলে জিজ্ঞেস করতাম, স্যার ঝমঝম বৃষ্টিকে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি কেন বলে? তোমার মাথায় এটা দিয়ে রাখলাম, কাউকে পেলে জিজ্ঞেস করে জেনে আমাকে জানিও। বৃষ্টির সময় আমার সবচেয়ে বেশি যে কাজটা করতে ইচ্ছে করে তা হলো টেলিফোনে কথা বলতে ইচ্ছে করে। তোমার বাসায় টেলিফোন থাকলে আমি অবশ্যই টেলিফোন করে তোমার ঘুম ভাঙাতাম। ইস, তোমার টেলিফোন নেই কেন?
টেলিফোনে তোমার গলা খুব সুন্দর শোনায়, তা কি তুমি জানো? কেউ তোমাকে বলেনি? আমি বললাম, তোমার গলার স্বরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব আছে। কি বাবু সাহেব, আপনার কি মনে হচ্ছে আমি পাগলি টাইপ কথা বলছি? একটা পাগল মেয়ে নিয়ে তুমি যে কি বিপদে পড়বে, আমি দিব্য চোখে তোমার বিপদ দেখতে পাচ্ছি। 10 নম্বর মহাবিপদ সংকেত, না 10-এর চেয়েও বেশি, 100 নম্বর মহাবিপদ সংকেত। ফরহাদের চায়ের পিপাসা পেয়ে গেল। নান্টু ভাইকে না জাগিয়ে চুপি চুপি 1 কাপ চা বানাতে পারলে ভালো হতো। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে আসমানির সঙ্গে কথা বলা। আচ্ছা, এরকম কথা কি সব ছেলেরাই বলে, না সে একা বলে? মনে হয় তার মতো করে বলে না, কারণ তার কথায় শুধু ভালোবাসাবাসি থাকে না, অনেক জরুরি ব্যাপারও থাকে। এই মুহূর্তে সে আসমানির সঙ্গে যে সব কথা বলবে সবই খুব জরুরি কথা, তবে শুরুটা হবে খুব নাটকীয়ভাবে। এ কি, তুমি আমাকে ফেলে একা একা চা খাচ্ছ, আবার মজা করে বৃষ্টিও দেখছ? তুমি ঘুমুচ্ছিলে তাই জাগাইনি। আমি ভয়ঙ্কর 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 রাগ করেছি। একটু দাঁড়াও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? যেখানেই যাই, তোমার কি? আসমানি চলে গেছে। ফরহাদ আর কিছুতেই তাকে আনতে পারছে না। পুরো ব্যাপারটাই তার কল্পনা, কিন্তু এই কল্পনায় তার হাত নেই। সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না। খুবই বিস্ময়কর একটা ব্যাপার। ফরহাদ হঠাৎ লক্ষ্য করল সে এমনভাবে হাত উঁচু করে আছে যেন তার হাতে সত্যি সত্যি একটা চায়ের কাপ। সে অদৃশ্য চায়ের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে। আচ্ছা, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো?